আচ্ছা একদম ফার্স্টে আমাকে হচ্ছে একটু বলেন প্রোগ্রাম কি জিনিস? প্রোগ্রাম কি জানেন? একদম ফার্স্টে প্রোগ্রাম ওই আমার পুরানো স্টুডেন্টগুলো কই আওয়াজ শুনে না কেন? প্রোগ্রাম কি বলতেছিলাম? একটা স্পেসিফিক টাস্ক যেটা হচ্ছে আমরা কমপ্লিট করতে চাই সেটাকে যে কমান্ডটা দেয় এটা হচ্ছে প্রোগ্রাম। তার মানে a set of instruction, a set of instruction। এই ইনস্ট্রাকশনটাকে আমরা বলতেছিলাম কি প্রোগ্রাম বা প্রোগ্রামিং এ যে আমরা কাজগুলো করব এটা। তার মানে আমি একটা কমান্ড দিচ্ছি, কমান্ড দিয়ে কাজ করব। কি কাজগুলো করব? আমরা ডেইলি লাইফে যে কাজগুলো করি ওই কাজগুলাই আমরা কম্পিউটারের মাধ্যমে ইজিলি করার ট্রাই করব। কি হবে? আমরা রিপিট করব না। তার মানে আমি যদি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে চাই আমার খাতায় বারবার করতে হবে, প্রতিবারই 2 + 3 5, 2 + 3 5। সো আমি যাচ্ছি 2 + 3 5 আজীবন হচ্ছে একটা জায়গায় থাকবে, আমি জাস্ট 2 আর 3 লিখবো, সে আমাকে ক্যালকুলেট করে দেবে, আমার আর ব্রেইন ইউজ করতে হবে না। সো এই সময় আমরা এই প্রোগ্রামিং রিলেটেড কনসেপ্টটা নিয়ে আসি, বা আমাদের হচ্ছে যারা সায়েন্টিস্ট ছিল প্রোগ্রামিং রিলেটেড কনসেপ্টটা নিয়ে আসে যে আমরা কম্পিউটারে হচ্ছে ইনস্ট্রাকশনগুলো দিব, কম্পিউটারে হচ্ছে কাজ করে দিবে। সো আমি আর আমার ব্রেন ইউজ করব না, আমি জাস্ট ইনপুট দিব, দেওয়ার পরে কাজ করবে। সো ওই কাজগুলো এই টাইপের কাজগুলো ইজিলি করার জন্য বা ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম যে কোনো টাস্কটা ইজিলি কমপ্লিট করার জন্যই বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে ইনভেনশন করা হয়। আচ্ছা নেক্সটে আসি যে এইখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকগুলো টাইপ করতেছিলাম আমরা। টাইপগুলো হচ্ছে ছিল ফার্স্ট হচ্ছে তিনটা ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তিনটা ছিল হচ্ছে, একটা ছিল হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল, আর লাস্ট একটা ছিল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি ছিল? যে সফটওয়্যারে যেসব কোডগুলো করা হয় বা সফটওয়্যারের মাধ্যমে যে কমান্ডগুলো বা ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় ওটাকে হাই লেভেল বলতেছিলাম। অ্যাসেম্বলি হচ্ছে আমরা ডিরেক্ট প্রসেসরকে যে কমান্ডগুলো দেই, আমাদের যে প্রসেসর থাকে সিপিইউ কে, ওদের যে কমান্ডটা ডিরেক্ট দেওয়া হয় ওই যে কমান্ডের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা আমাদের হার্ডওয়্যারে যে কাজটা করি, হার্ডওয়্যারের একটা কমান্ডস থাকে। হার্ডওয়্যার শুধুমাত্র একটা কাজই করতে পারে, 0 আর 1। সে হচ্ছে অন আর অফ বোঝে, আর কিছু বোঝে না। সে বুঝে অন আছে অফ আছে, এছাড়া কিছু বুঝে না। সো 0 আর 1 এই বাইনারি নাম্বার হচ্ছে বেসিক্যালি হার্ডওয়্যার ইনস্ট্রাকশন থাকে যেটা শুধুমাত্র অন বা অফ হচ্ছে ইন্ডিকেট করে। সো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 1। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখতে একটু এরকম, জাস্ট একটা एग्जांपल দেই। ax bx এগুলো আপনারা বুঝবেন না, বড় হলে একটা পড়বেন, কোর্স করবেন। এই কোর্সটা সাধারণত আমিই নেই, যদি থাকি অতদিন নিব। সো এই কোর্সের মধ্যে আপনারা এরকম কিছু কমান্ড দেখতে পাবেন, মুভ ax bx cx dl এরকম। সো এটা আমরা আস্তে আস্তে শিখবো পরবর্তীতে। আর হাই লেভেল তো অলরেডি আমরা করতেছি বা করব, এটা হচ্ছে সি প্রোগ্রামিং, বা এছাড়াও অনেকগুলো প্রোগ্রামিং আছে, জাস্ট একটা নাম দিলাম যে এটা হচ্ছে সফটওয়্যারে কমান্ড দেন যেটা হচ্ছে ইংলিশের মতো কমান্ড দিচ্ছেন। সো ইংলিশ কোন একটা কমান্ড দিচ্ছেন বা ইংলিশ সেন্টেন্সগুলো লিখতেছেন, লেখার মাধ্যমে আপনি হচ্ছে কমান্ড দিয়ে প্রোগ্রামগুলো সেট করতেছেন, অনেকটা ইংলিশের মতো দেখতে। সো এটা হচ্ছে এই তিনটা টাইপ। এখন এর মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার টাইপ আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে টাইপ আছে হচ্ছে নন স্ট্রাকচার, তারপর হচ্ছে স্ট্রাকচার, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এগুলোর লাস্টে হচ্ছে আমরা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো আর কি। এগুলো তো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো নন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নন স্ট্রাকচারটা অনেক আগে ইউজ হইতো, এটার হচ্ছে কোনো মানে স্টার্টিং এন্ডিং এ কোনো বোঝা যায় না, এক এক দিয়ে শুরু হইছে স্প্যাগেটির মতো, একটা নুডলসের মতো এরকম, কোথায় শুরু কোথায় শেষ খুঁজে পাওয়া যায় না। স্ট্রাকচারটা কি একটা সিকোয়েন্স মেইনটেইন করে, যে এক লাইনের পরে সেকেন্ড লাইন, তারপর থার্ড লাইন, এরকম করে মেইনটেইন করে আপনি একটা কমান্ড দেন, একটা স্ট্রাকচার ফলো করে, সিকোয়েন্স ফলো করে। অবজেক্ট ওরিয়েন্টেড কি? অবজেক্ট রিলেটেড কাজ করে, তার মানে একটা গ্রুপ ফর্ম করে কাজ করে। বা আপনি বলতে পারেন যে কিছু অ্যাট্রিবিউটস বা তার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো নিয়ে সে একটা কোলাবোরেশন করে কাজ করে, কম্বিনেশন করে। যেটা হচ্ছে এই পরের সেমিস্টারে আপনারা হয়তো জাভা পড়লে দেখবেন, বা সি প্লাস প্লাস যে কোনো একটা পড়বেন তখনই দেখতে পাবেন। সো এই তিনটা ভ্যারিয়েন্ট হচ্ছে আমাদের এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের, অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে যে কমান্ডগুলো দেই বা ইনস্ট্রাকশনগুলো দেই।
এর মধ্যে আমরা যেটা এই কোর্সে শিখতেছি সেটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সি প্রোগ্রামিংটা হচ্ছে আমরা শিখতেছি, সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং হচ্ছে আমরা শিখতেছি। সো মোটামুটি বুঝে গেছে আমাদের টার্গেট কি, আমরা কি করব। আচ্ছা, এখন আসি এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফার্স্টে কিভাবে কি কাজ করতে হয়, কিভাবে কি করতে হয় এটা আছে। সো একদম ফার্স্টে একটা আমি আপনাদের ফ্লো চার্টের একটা হচ্ছে হিন্টস দেই। ফ্লো চার্ট করছেন? আমরা যখন একটা প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রামের কয়েকটা জিনিস আমাদের ফলো করতে হয়। ফার্স্টে যে স্টেপটা ফলো করতে হয় একটু বলেন, কি স্টেপ ফলো করতে হয় একদম ফার্স্টে? একদম ফার্স্টে চারটা স্টেপ ছিল না, আমরা কি কি স্টেপ ফলো করতাম? আমি একটু সিকোয়েন্স ছাড়া বলি। ফ্লো চার্ট, অ্যালগরিদম, সুডো কোড, তারপর কোডিং। সো কি কি করতে হলো প্রথমে? ফ্লো চার্ট, সুডো কোড, অ্যালগরিদম, আচ্ছা, মোটামুটি ঠিক আছে। এখানে আমি একটা জিনিস বলি একটু। সো ফার্স্টে আমরা ফ্লো চার্ট ড্র করি যে আমি কি কাজ করব, বাট এই ফ্লো চার্ট আর অ্যালগরিদম এইটা হচ্ছে একসাথেই থাকে। একসাথে কিভাবে থাকে? কারণ আমি যদি না জানি আমি কিভাবে সলভ করব, তাহলে কি আমি ডায়াগ্রাম আঁকতে পারবো? সো অনেক সময় আমরা অ্যালগরিদম ফার্স্টে করি, আবার ফ্লো চার্ট হচ্ছে সেকেন্ডে করি, বা ফ্লো চার্ট ফার্স্টে করি, অ্যালগরিদম সেকেন্ডে করি। এটা ডিপেন্ডস করে আমার প্রোগ্রামের উপর। সো ধরে নিতে পারেন ফ্লো চার্ট আগে করলাম বা অ্যালগরিদম আগে করলাম, অথবা অ্যালগরিদম আগে করছি তারপর হচ্ছে ফ্লো চার্ট। আগে আমি ডিসাইড করছি আমি কিভাবে সলভ করব, তারপর আমি ডায়াগ্রাম আঁকলাম, কোনটার পরে কোনটা করব। দেন হচ্ছে আমাকে কি করতে হবে? সুডো কোড করতে হবে। সুডো কোড, সুডো কোডটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটা শর্টার ভার্সন, অ্যালগরিদমের একটা শর্টার ভার্সন। সো অ্যালগরিদমে আমি পুরো প্রসেসটা লিখি, আমি কোনটার পরে কোনটা করব, কোনটার পরে কি করব। আর সুডো কোডে কি আমি একটা শর্ট ভার্সন লিখি। শর্ট ভার্সনটা কি অ্যাকচুয়ালি? ওইখানে আমি হয়তো কিছু ইংলিশের অ্যাব্রিভিয়েশন ইউজ করি, তার মানে কিছু ওয়ার্ড ইউজ করি, ওয়ার্ড ইউজ করে কিছু লিখি। যে সাপোজ আমি একটা প্রোগ্রাম করব যেখানে কাজ হচ্ছে আমি 2 + 3 করব। সো আমি কি করব? লিখলাম take 2 take 3 add 2 + 3 আউটপুট প্রিন্ট রেজাল্ট, এরকম লিখব প্রিন্ট। আমি হয়তো এখানে আর এ রাখলাম যে আর এ প্রিন্ট আর। সো আমি কি করলাম? 2 নিলাম, 3 নিলাম, আর এর মধ্যে হচ্ছে 2 + 3 অ্যাড করে রাখলাম, তারপর হচ্ছে প্রিন্ট করলাম আর এর। তার মানে আমি কি 2 + 3 এর অ্যানসারটা পেয়ে গেলাম না? সো এটা হচ্ছে আমাদের সুডো কোডে লিখতে হবে, ছোট করে, জাস্ট শর্টার ভার্সন। নেক্সট হচ্ছে আমাদের কোড করতে হবে। সো তখন আমাদের কোড করতে হবে। এখন এই প্রোগ্রামটাই যদি আমি আমাদের ফ্লো চার্টে করি, তাহলে ফ্লো চার্টের কিছু সিনট্যাক্স আছে। ফার্স্টে আমাদের কি করতে হবে? প্রোগ্রাম স্টার্ট করতে হয়। একটা স্লাইড আপলোড করছে, আপনারা স্লাইডটা দেখে নেবেন, ওইখানে লেখা আছে স্টার্টিং, এটাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল। এটা হচ্ছে শুধুমাত্র প্রোগ্রাম স্টার্ট তো ওভাল শেপ, ওভাল শেপ। ও আচ্ছা, সরি ওভাল শেপ। হ্যাঁ রাইট। আমরা যখন দেই বা কন্ডিশন দিই তখন হচ্ছে মানে জাস্ট রেক্ট্যাঙ্গেল শেপগুলোতে দেই হচ্ছে স্টেটমেন্টগুলো, আচ্ছা টাস্ক অপারেশনগুলো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে স্টার্ট আর হচ্ছে এন্ড। এইগুলো যাবে হচ্ছে আমাদের এই ওভাল শেপ, এটা বলি আমরা হচ্ছে টার্মিনাল। এখানে স্টার্টিং হয় অথবা এন্ডিং হয়, এর বাইরে কিছু হয় না। নেক্সটে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপে হচ্ছে দুইটা কাজ করি। রেক্ট্যাঙ্গেল শেপে হচ্ছে আমরা এক্সিকিউশন বা টাস্কগুলো লিখি যে কি কি কাজ করব। এখন এখানে আমি ফার্স্টে লিখতেছি আমি দুইটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবল সাপোজ ইনপুট তো হচ্ছে কি সামান থেকে। আচ্ছা, এইখানে আমি বলি ইনপুটের যেটা বলতেছেন আমি কিন্তু ইনপুট মানে এখনো নিচ্ছি না। ইনপুট হচ্ছে ইউজার কাছ থেকে নেই না, ওইটা আমি যেটা বলছি টাস্ক ডাইরেক্ট হচ্ছে ভ্যালু বসাই দিলাম a = 2 বা b। সো ওইটাতে কিন্তু আমরা ইচ্ছামতো বক্স নেই। আর যেটা হচ্ছে ইউজারের কাছে স্ক্যানফ নিয়ে নিচ্ছি, ওইটা হচ্ছে কিন্তু এরকম জাস্ট একদম। আচ্ছা, স্ক্যানফ যেহেতু বলছেন এটা সবাই দেখায়, একবারই দেখায় দেখেন। তারপর আমাকে কি করতে হবে? ইনপুট নিতে হবে ইউজার কাছ থেকে। ধরেন ইউজার কাছ থেকে আমি দুইটা ভ্যালু নিব, 2 আর 3 নিব। সো আমি জাস্ট এইখানে যে জিনিসটা বসালাম, এখানে আমাকে কি লিখতে হবে? সাপোজ আমি স্ক্যানফ দিয়ে ফার্স্টে ডিক্লেয়ার করলাম হচ্ছে ইন্ট, ধরেন আমি 2 আর 3 নিচ্ছি, 2 আর 3 হচ্ছে নিলাম। এখনো বোঝার দরকার নেই, যখন আমি সিনট্যাক্সগুলো লিখবো প্রোগ্রামটা স্টার্ট করে তখন বুঝবেন। 2 আর 3 নিলাম, দেন আমি লিখলাম হচ্ছে r = এটা হচ্ছে এক্সিকিউশন। 2 আর 3 নাও শেষ, এক্সিকিউশনে হচ্ছে আমি লিখব r = 2 + 3। সেরকম করলাম, তারপর হয়তো আমি আউটপুট শো করলাম। এইটা করার পরে আমার কি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে না? 2 + 3 এর রেজাল্ট শেষ, তারপর আমি কি প্রোগ্রাম এন্ড করে দেব।
এর মাঝখানে একটা প্রিন্ট দেখাইতে পারি, প্রিন্ট জাস্ট ধরেন এরকম আউটপুট দেখাইতে বা ইনপুট দেখাইতে গেলে আমাদের রেক্টেঙ্গেল শেপ, সাপোজ একটা প্রিন্ট করলাম, প্রিন্টএফ ধরেন এটা রেজাল্টটা দিলাম, আমি আপাতত জাস্ট আর দিয়ে লিখে দিলাম, বেশি কিছুতে যাচ্ছি না। তারপর আমি কি করলাম, এন্ড করলাম। সো আমাদের কনসেপ্ট কি, এইখানে হচ্ছে স্টার্ট করলাম, ইনপুট নিলাম 2 আর 3, কিভাবে নিতে হয় ওগুলো আমরা একটু পরে দেখব, যেহেতু আমাদের ফার্স্ট থেকে শুরু করতেছি, আমি জাস্ট লিখে দিলাম 2 আর 3। সো ইনপুট নিলাম 2 আর 3, আর তারপর হচ্ছে আমি কি 2 আর 3 একটা অ্যাডিশন করলাম, করে হচ্ছে রেজাল্টটা প্রিন্ট করে এন্ড করে দিলাম। সো এই যে কনসেপ্টটা লিখতেছি এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট হচ্ছে আমাদের ড্র করতে হয়। সো ফার্স্ট আমাদের কি ফ্লো চার্টটা ড্র করতে হবে। এর মাঝখানে কি আমি ওয়েটা বের করে ফেললাম না, অ্যালগরিদম। সো অ্যালগরিদম কমপ্লিট, একটা সুডো কোড লিখলাম এখানে যে এইভাবে কমপ্লিট করব, সুডো কোড শেষ। এখন লাস্ট স্টেপ থাকে হচ্ছে আমাদের কোড। সো এই কোডিং পার্টটা আমরা আরেকটু ভালোভাবে শিখব আমাদের। জি, আমরা তো অ্যালগরিদমের ভিতরে বলে দিতেছে কি কি মানে আমরা করতে হবে 2 + 3 যোগ, তো এই ক্ষেত্রে কি সুডো কোড মাস্ট বি লিখতে হবে? আচ্ছা, সুডো কোড মাস্ট বি লিখতে হবে না, আপনাদের ম্যান্ডেটরি না সুডো কোড বলে দিতে হবে। আপনাকে একটা প্রোগ্রাম করতে হলে কখনো বলবে না যে সুডো কোড সহ লেখেন। এই স্টেপগুলো আমরা সাধারণত ফলো করি। এখন এই জায়গাটাতে আপনারা ছোট দেখতেছেন, আপনাদের কাছে ইজি, বাট যখন আপনি একটা বড় প্রবলেম সলভ করবেন ইন্ডাস্ট্রি লেভেলে, যেখানে আপনার 500-600 লাইনের কোড মিনিমাম হবে, বা ধরেন 2000-3000 কোড, তখন কিন্তু আপনি এরকম ভাবে পুরো অ্যালগরিদম যদি লেখেন, পুরোটা দেখে আপনি বুঝবেন না। তখন আমাদের ওইটার একটা শর্টার ভার্সন করে নিতে হয়, করে নিয়ে আমাদের কাজ করতে হয় যাতে আমরা ইজিলি বুঝতে পারি, জাস্ট শর্টার ভার্সনটা দেখে আমি কাজ করতে পারি। সো এই জন্য আমাদের এই 4টা স্টেপ ফলো করা লাগে। বাট আপনাদের কোশ্চেনে যদি বলা থাকে যে একটা প্রোগ্রাম দিয়ে যে আপনি 4টা স্টেপ দেখান, তাহলে আপনি 4টা স্টেপ দেখাবেন। যদি বলা থাকে শুধুমাত্র ফ্লোচার্ট দেখান, ফ্লোচার্ট দেখাবেন। যদি অ্যালগরিদম বলা থাকে অ্যালগরিদম দেখবেন। সাধারণত অ্যালগরিদম বলা থাকবে না, কারণ এইটার ইন ডেপথে এখন আপনারা পড়েন না। ইন ডেপথে পড়বেন হচ্ছে অ্যালগরিদমের একটা কোর্স আছে, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, ওই কোর্সটাতে আপনারা এটা ইন ডেপথ করবেন। আলাদা স্পেসিফিক একটা কোর্সই আছে অ্যালগরিদমের জন্য। আর সুডো কোড কি, ওটা শর্টার ভার্সন, ওইখানেই আপনারা সুডো কোড ব্যাপারে আইডিয়া পাবেন। কোডিং পার্ট আর ফ্লো চার্টটা হচ্ছে আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দুইটা পার্ট হচ্ছে আমরা এই কোর্সেই ভালোভাবে শিখে যাব। আর এইগুলো জাস্ট আমরা একটু চোখ বোলাম দেখব, এগুলো আমরা ওই কোর্সটাতে, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম কোর্সটাতে হচ্ছে গিয়ে ফুললি শিখতে পারবো ইন ডেপথে, 1 বাই 1 লাইন, ওইখানে আরো কিছু পাবো। আচ্ছা, এখন কি আমাদের কাজ হচ্ছে কোডিং করাটা। সো আমরা কি করব, এখন কোডিং এ নামি। ফ্লো চার্ট মোটামুটি বুঝতে পারছেন। ফ্লো চার্টের কিছু নিয়ম আছে, এইগুলোকে হচ্ছে আমরা স্টার্ট, টার্মিনাল বলতেছি এন্ড। এইখানে হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট করলে হচ্ছে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলের যে সামান্তরিকের শেপ বলতেছেন এই শেপটাতে করি। এক্সিকিউশন মানে কি, কোনো টাস্ক যদি কমপ্লিট করি, অ্যারিথমেটিক ইকুয়েশন বা লজিক্যাল অপারেশন যদি করি, তাহলে হচ্ছে এটা করি। আর প্রিন্ট করলে এটা করি। আর এন্ড, এখন আমাদের কিছু কন্ডিশন থাকে না যে আমি কন্ডিশন এইটা হইলে ট্রু হলে একটা কাজ করব, ফলস হলে একটা কাজ করব। ওই কন্ডিশনটা হচ্ছে এইভাবে দেয়। সাপোজ আপনি এখানে 2 আর 3 নিয়ে নিচে নামলেন, নামার পরে আপনি হয়তো চেক করবেন যে 2 যদি বড় হয় লিখবো 2 হচ্ছে বড়, আর 3 যদি বড় হয় তাহলে লিখবো 3। সো আপনাকে একটা চেক করতে হবে, আপনি চেক করবেন কি 2 গ্রেটার দ্যান 3 কিনা, এরকম। সো 2 কি গ্রেটার দ্যান 3 কিনা, এখানে কোশ্চেন মার্ক না, মানে জাস্ট এইরকম ভাবে একটা সাইন দেয়। আমরা নরমালি যে কন্ডিশনাল দেখি জাস্ট ওইটাই। এটা যদি ট্রু হয়, অর্থাৎ এখানে ইয়েস যদি হয়, আপনি হয়তো প্রিন্ট করলেন 2 ইজ গ্রেট, 2 ইজ গ্রেট, জাস্ট এটা আমি 2 ইজ জি দিয়ে লিখে দিলাম, গ্রেটার। যদি নো হয়, আপনি হচ্ছে প্রিন্ট করলেন 3 ইজ গ্রেট, এরকম। আমি জাস্ট নরমাল সিম্পল দেখালাম। সো আপনি কি যদি কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট চেক করতে হয়, তাহলে আপনাকে কি এরকম একটা বক্সের মধ্যে কন্ডিশনটা দিতে হবে। কন্ডিশনটা চেক করে যদি ইয়েস হয় ইয়েস এর কাজ করবে, নো হলে নো এর কাজ করবে। এক্সাম্পল একটা স্লাইড আমি দিয়ে রাখছি আপনাদের, এই স্লাইডটাতে আপনারা এক্সাম্পল আরো দেখতে পাবেন। একটু বাসায় গিয়ে চোখ বুলাবেন, তারপরে যদি না বুঝেন আমাকে বলুন। সো মোটামুটি আমাদের ফ্লো চার্টের কনসেপ্ট হচ্ছে এইটা। এখানে আমরা কন্ডিশন দিতে পারি, অথবা ইনপুট আউটপুট, বা কোনো এক্সিকিউশন, অর্থাৎ রেজাল্ট যদি আসে তাহলে ওটা হচ্ছে আমরা কি ডাইরেক্ট এই রেক্ট্যাঙ্গেল শেপে লিখবো, লিখে এন্ড করে দেব। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের কাজ। এখন আমাদের কি কোডিং পার্টটা বাকি। সো আমরা কোডিং পার্টে একটু ফোকাস দিই। সো আমাদের এক্সামে কি এইগুলো থাকবে, মানে ফ্লো চার্ট থাকতে পারে, ফ্লো চার্ট আপনাদের থাকতে পারে। অ্যালগরিদম সুডো কোড মনে হয় থাকবে না তেমন একটা। ফ্লো চার্টটা ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট আপনাদের দেওয়া হইতে পারে যে একটা প্রোগ্রাম দেওয়া আছে, প্রোগ্রামের ফ্লো চার্ট করে, তবে অত কমপ্লেক্স থাকবে না, মোটামুটি যেগুলো আপনারা নিজেরা করবেন ওই টাইপেরই থাকবে। সাপোজ আপনি কিছু প্রোগ্রাম কমপ্লিট করলেন, যে সাপোজ
একটা ইভেন নাম্বার বা অড নাম্বার বের করার প্রোগ্রাম লিখলেন, ওইটার হয়তো ফ্লোচার্ট দেওয়া থাকতে পারে যে আপনি ওইটা ফ্লোচার্টের সাথে করেন। আপনি কি করতে হবে, ফ্লোচার্টগুলো এইরকম মেইনটেইন করে করতে হবে। হয়তো আমি আজকে একটা প্রোগ্রাম করাইলে ওইটার মধ্যে ফ্লোচার্ট একটা দেখাই দেব, একটা বা দুইটা দেখাই দিলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন ফ্লোচার্ট কিভাবে করতে হবে। ফ্লোচার্টে তো স্যার আরো অনেক সিম্বল আছে। ফ্লোচার্টে আরো অনেক সিম্বল, যেমন স্কয়ার শেপ আছে মনে হয় একটা। স্কয়ার শেপ না, রেক্টেঙ্গেল শেপই করলেন। হ্যাঁ, রেক্টেঙ্গেল শেপ। রেক্টেঙ্গেল শেপের মধ্যে যে অপারেশন হবে, উনি কি ডিসিশনের কথা বলছেন? ডিসিশন তো দেখাইলাম, এই যে কন্ডিশনাল এটা তো দেখাইলাম। এই কয়টাই থাকবে? হ্যাঁ, এই কয়েকটাই থাকে, এর বাইরে তেমন একটা কিছু নাই। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোচার্টটা কমপ্লিট, মোটামুটি আমরা দেখলাম। কোডিং পার্টটা এখন আমরা দেখব। কোডিং পার্ট দেখতে গেলে আমাদের ফার্স্ট থেকে আসতে হবে। ফার্স্টে আমাদের জানতে হবে যে কি কি কাজ করে। সবার ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা আমাদের একদম ফার্স্ট থেকে লাস্ট সেম রাখতে হবে, অর্থাৎ সব প্রোগ্রামে আমরা এই টেমপ্লেটটা ফলো করব। টেমপ্লেটটা কি আসলে আমরা একটু করে জানি। ফার্স্টে লিখতে হবে হ্যাশ ইনক্লুড stdio8। আচ্ছা, ও একটা জিনিস বলি, আমরা দেখতেছিলাম না তিনটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে কি হাই লেভেল, অ্যাসেম্বলি আর এটা কি মেশিন। এই তিনটা দেখতেছিলাম না। আমাদের যে হার্ডওয়্যার, অর্থাৎ আমাদের যে কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলা মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বুঝে না, সে সবসময় 0 আর 1 বুঝে। অর্থাৎ আমি যে কম্পিউটারে যত কিছু র্যাম ট্যাম যা লাগাচ্ছি সবকিছু 0 1 এর বাইরে কিছু বুঝে না, শুধুমাত্র প্রোগ্রামগুলো এর বাইরে বুঝে। সো আমি যখন হাই লেভেল থেকে কোনো একটা কমান্ড দেই, সে এটাকে কম্পাইলার মাধ্যমে চেঞ্জ করে। কম্পাইলার নামে আমাদের একটা মিডিয়াম আছে, এই মিডিয়ামে যায়, এই মিডিয়াম সেটাকে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে 0 আর 1 এ। আপনি যত কমান্ডই দেন সবকিছু ঘুরে ফিরে হয়তো 0 1 1 0 1 1 0 0 এরকম করে কিছু সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনে চলে আসে 0 1 এর বাইরে কিছু আসে না। সো কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। সেম ভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা অ্যাসেম্বলার নামে একটা এরকম কনভার্টার আছে, অ্যাসেম্বলার। সেও কি করে, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে করে। অর্থাৎ আমি যত কমান্ডই আমার কম্পিউটারে দেই সবগুলা লাস্টে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। সেই কম্পাইলার হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামিং এর কাজ করে। সো কম্পাইলার কনভার্ট করে হচ্ছে আমাদের 0 আর 1 এ হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলো কনভার্ট করে দিবে। এখন এই কম্পাইলারকে যখন আমি ইনস্ট্রাকশন দিব, তাকে বুঝাইতে হবে যে আমি এখন কি কাজ করতে যাচ্ছি। এই জন্য আমাদের এইটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন অথবা হেডার ফাইল। লাইব্রেরি ফাংশন অথবা হেডার ফাইল দুইটাই বলে। হেডার ফাইল এটার কাজ হচ্ছে কি, আমি এটার মধ্যে দেখতেছি হচ্ছে stdio.h মানে স্ট্যান্ডার্ড। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট এইটার আবার একটা কনসেপ্ট করবেন আপনারা মাইক্রোপ্রসেসরে, যে এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটা কাজ করে কি হবে বা কেন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দেওয়া হয়। এটার একটা হচ্ছে আমাদের ডিভাইসের সাথে কানেকশনের একটা সিকোয়েন্স ওই কোর্সে পড়বে, ওটার সাথে তখন আপনারা রিলেট করতে পারবেন। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের কাজ কি, এইটা অ্যাকচুয়ালি নিয়ে আসার মানে হচ্ছে আমার কম্পাইলার তখন বুঝতে পারে যে আমি যে কমান্ডসগুলো দিব এই কমান্ডসগুলো কি কাজ করবে। অর্থাৎ আমি হয়তো কিছু একটা প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটার নাম হচ্ছে printf। এখন printf এর কাজ যে প্রিন্ট করা, এইটা আমার কম্পাইলার বুঝবে যদি আমি এই হেডার ফাইলটা নিয়ে আসি। সো হেডার ফাইলটা না নিয়ে আসলে কোনো কমান্ডই সে বুঝতে পারবে না। সো হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন কেন নিয়ে আসে, আমার যে এক্সিকিউশন করা হচ্ছে এখানে এক্সিকিউশনের যে কমান্ডসগুলো যাতে সে বুঝতে পারে যে কমান্ডগুলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের স্ট্রাকচার ওয়াইজ হবে বা ওই টাইপের বা ওই ক্যাটাগরির ইনস্ট্রাকশন হবে। সো যখন আমি এটাকে নিয়ে আসবো তখন আমার এটার আন্ডারে যে ইনস্ট্রাকশনগুলো আমি লিখবো এগুলো বুঝতে পারবো। আদারওয়াইজ যে ইনস্ট্রাকশনই লিখি সেটা কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নাকি হচ্ছে প্রোগ্রাম, ওগুলো হচ্ছে সে বুঝতে পারবে না। সো অনেক টাইপের ইনপুট আউটপুটের কাজ হয়। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট না অন্য ইনপুট আউটপুট সেটা সে বুঝতে পারবে না যদি না হচ্ছে আমি তাকে বলে দিই। আপনারা এই জিনিসটা পড়বেন, মাইক্রোপ্রসেসর একটা কোর্স আছে, ওইখানে দেখবেন যে আমরা ইনপুট আউটপুট নেওয়ার অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলা 3টা মেথড আছে। একটা হচ্ছে ডাটা ড্রিভেন, প্রোগ্রাম ডায়ো, আর হচ্ছে গিয়ে ডিএমএ। সো প্রোগ্রাম ডায়োর মধ্যে আবার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কাজ করে। আবার আরো 2টা আছে, সো এটা আমি আর গেলাম না। ওইটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। সো ওই সিস্টেমে আসে। এখন আমি যদি এটা বুঝাই না দেই
যে তাকে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে হচ্ছে প্রোগ্রামগুলো করতে হবে, তাহলে সে হার্ডওয়্যারের সাথে ইমপ্লিমেন্ট করতে পারবে না। সো অবশ্যই তাকে বুঝাইতে হবে। সো আমি যদি এটা না দেই এরর আসবে। এইটা হচ্ছে আমাদের মেইন গেল। দেন আমাদের কি করতে হবে, একটা জিনিস লিখতে হবে হচ্ছে int main। এইটাকে বলা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনে আমাদের যাবতীয় যত কোড আছে এগুলো সব আমরা লিখি, এর বাইরে কিছু লিখি না। সো আমাদের মেইন ফাংশনে আমরা সবগুলা কোড লিখব। এইটা মানে কি, এটা হচ্ছে আমরা ইন্টিজার করছি না, ইন্টিজারের ওই ইন্ট, যারা পড়েন নাই তারা একটু পরেই পড়বেন। আর মেইন হচ্ছে ফাংশন, এইটা যেভাবে লেখা আছে এভাবে লিখতে হবে। মেইন ফাংশন মানে একদম মেইন, এর থেকেই শুরু হবে সবকিছু। আর এখানে একটা বলে প্যারামিটার লিস্ট, যেটা আমরা পরে আরো ইন ডিটেইলস করব, জাস্ট এইটা মেইনটেইন করবেন। অনেক জায়গায় এখানে ইন্টের জায়গায় ভয়েডও দেখতে পারেন, দুইটাই সেম, প্রবলেম নাই। আর ইন্ট দিলে আমরা হচ্ছে এখানে রিটার্ন 0 দিব, রিটার্ন 0 একটা লাইন লিখব। এটা কি, যে আমার প্রোগ্রাম শেষে আমি কিছু রিটার্ন করতে চাই না, 0 রিটার্ন করব, তার মানে সে কিছু রিটার্ন করবে না। এইটা হচ্ছে আমি যখন ইন্ট দিব। ভয়েডের ক্ষেত্রে না দিলেও চলে, দিলেও চলে। ইন্টের ক্ষেত্রেও না দিলেও প্রোগ্রাম কাজ করে, কিন্তু আমরা দিব। এটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস। কেন দিব এটা আমরা পরবর্তীতে ফাংশন বললে বুঝতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এইটার মধ্যে এখন আমরা আমাদের যাবতীয় কাজ করব। সবার ফার্স্টে আমরা কি করি, সাপোজ একটা লেখা প্রিন্ট করি। সাপোজ আমি হ্যালো দিব সবাইকে, হাই হ্যালো। সো আমি হ্যালো ওয়ার্ড প্রিন্ট করব। এখন প্রিন্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করব অলরেডি বলে আসছি, সেটা হচ্ছে printf। printf লেখার সিনট্যাক্স হচ্ছে printf, সবগুলো স্মল লেটার, ডাবল কোটেশন, স্টার্টিং, এন্ডিং। এর মাঝখানে আমি যা লিখব তা হচ্ছে আমি দেখতে পারবো। কোথায় দেখতে পারবো? আমাদের হচ্ছে একটা স্ক্রিন আছে, স্ক্রিনটা হচ্ছে আপনাদের ব্ল্যাক আসবে। যখন আমি রান করব আমার প্রোগ্রামটা, ব্ল্যাক কালার একটা স্ক্রিন আসবে, যেটাকে আমরা বলি হচ্ছে কনসোল। এই কনসোলে হচ্ছে আমরা দেখতে পারবো, কনসোল, কনসোল হচ্ছে আমরা দেখতে পারবো। ওইখানে হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টটা দেখতে পাবো যখন এই লাইনটা আমার লেখা শেষ। আর এর মধ্যে আমি যদি চাই নতুন লাইন ইউজ করব, যে আমি চাচ্ছি হ্যালো লিখবো, তারপরে নতুন লাইন, তারপরে ওয়ার্ড আসবে, আমাকে একটা ক্যারেক্টার ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে \n। এইটা আমি যেই জায়গায় দিব ওই জায়গায় নতুন লাইন ক্রিয়েট হয়ে যাবে। সো আগে আউটপুট আসার কথা হ্যালো ওয়ার্ড, আর যেহেতু আমি নতুন লাইন ইউজ করছি, সো এখন আসবে কি, হ্যালো আসবে, হ্যালোর পরে নতুন লাইন, তারপরে নতুন লাইন মানে নিচে চলে যাবে, আর তারপর হচ্ছে ওয়ার্ড আসবে। সো এইভাবে লেখাটা আসবে। সো প্রথমটাতে এইভাবে প্রিন্ট হবে, পরেরটাতে হচ্ছে এইভাবে প্রিন্ট হবে। জাস্ট একটা \n দিলাম, নতুন লাইন ক্রিয়েট করে ফেললাম। এই পর্যন্ত বোঝা গেল সবার? কারো কোশ্চেন আছে? এনিওয়ান? কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এখন ডেটা টাইপে চলে যাব। স্যার ইন্ট দিয়ে তো ইন্টিজার বোঝানো হয়, হ্যাঁ। ভয়েড দিয়ে কি বোঝানো হয়? ভয়েড মানে হচ্ছে এমটি, কোনো কিছু নাই, ফাঁকা, এমটি বোঝায়। কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে একটু ডেটা টাইপে চলে আসবো। আচ্ছা, আমরা সি প্রোগ্রামিং এ অ্যাকচুয়ালি যত কাজ করব সবগুলো কাজে আমাদের কি টাইপের, কোন একটা ডেটা নিয়ে কাজ করব বা ইনফরমেশন নিয়ে কাজ করব। আচ্ছা, ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স কি বলতে পারেন? পুরনো যারা বলতে পারার কথা বলে আসছি। ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স, স্পেসিফিক বলেন। আচ্ছা, না একটু ভুল, আবার ভুল বলছেন। আগের দিন উল্টা বলছিলেন, এইবার একটু ভুলই বলছেন। ডেটা হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, এটার কোনো মিনিং থাকবে নট নেসেসারি, মিনিং থাকতেও পারে নাও থাকতে পারে। মিনিংফুল যে হবে এটা নেসেসারি না, বাট ইনফরমেশন অলওয়েজ হচ্ছে মিনিংফুল হবে। তার মানে ইনফরমেশনটা আমি যখন পড়ব তার থেকে কোনো কিছু আমি একটা বুঝতে পারবো। সাপোজ আমি ইনফরমেশন কিভাবে বুঝতে পারি? ইনফরমেশন সাপোজ ধরেন যে a = 10, এটা আমি বুঝতে পারি কি a এর ভ্যালু হয়তো 10, বাট a এর ভ্যালু যদি কিছু ক্যারেক্টার দিয়ে রাখি, এটা কোনো মিনিংফুল কিছু হয় না। কিন্তু আমরা এই সি প্রোগ্রামিং এ আমরা অ্যাকচুয়ালি ডেটা নিয়ে কাজ করব, সেটা মিনিংফুল হইতে পারে নাও মিনিংফুল হইতে পারে, বাট ইনফরমেশন অলওয়েজ মিনিংফুল হয়। সাপোজ ধরে রাখেন একটা স্টুডেন্টের, একটা ক্লাসের মধ্যে একটা স্টুডেন্টের ভ্যালু হচ্ছে 10, আমি লিখলাম ইন্টিজার স্টুডেন্ট = 10, তার মানে কি স্টুডেন্টের নাম্বার কি 10 জন স্টুডেন্ট আছে বা 15 জন, এটা একটা মিনিংফুল ডেটা। বাট এর মধ্যে কিছু ক্যারেক্টার যদি আমি দিয়ে দেই, সাপোজ int student = ক্যারেক্টার স্টুডেন্ট $,
এরকম একটা ডলার সাইন দিয়ে দিলাম, এটাও কিন্তু সে নিবে ক্যারেক্টার হিসেবে, জাস্ট ধরে রাখেন যে একটা ক্যারেক্টার ডলার সাইন, বাট এটা কি স্টুডেন্টের কোনো কাউন্ট বোঝাচ্ছে, কোনো কিছু মেনশন করতেছে, বাট আমি কিন্তু স্টিল রাখতে পারবো, কাজ করতে পারবো। সো এই জন্যই বলা হচ্ছে যে আমরা ডেটা নিয়ে কাজ করি, অর্থাৎ এখানে মিনিংফুল ডেটাও থাকতে পারে, মিনিংফুল নাও থাকতে পারে। এখন আসি এই যে ডেটা নিয়ে কাজ করতেছি, আমাদের এই সি প্রোগ্রামিং এ যত কাজই করি অ্যাকচুয়ালি সবকিছুই কি ডেটাকে চেঞ্জ করি। কেন? কারণ এই ডেটা নিয়ে আমার কোনো একটা টাস্ক করতে হবে, আমি কোনো একটা কিছু হিসাব করতে চাই, কোনো ক্যালকুলেশন, কোনো লজিক বেস করতে চাই, সবকিছুই কি কোনো একটা ভ্যালুর উপর ডিপেন্ডস করেই কাজ করে। সো এইটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা। সো ডেটাগুলো অনেক টাইপের হতে পারে। সি প্রোগ্রামিং এর ডেটা বেসিক্যালি হচ্ছে আমাদের চার রকম, অর্থাৎ চারটা টাইপের ডেটা নিয়ে আমরা কাজ করি। টাইপগুলো কি কি বলেন তো? একটা হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ক্যারেক্টার, তারপর হচ্ছে বুলিয়ান। এই চারটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। এই টাইপের মধ্যে ইন্টিজারকে আমরা যখন লিখি তখন আমরা লিখি ইন্ট, ফ্লোটকে লিখি ফ্লোট, ক্যারেক্টারটাকে লিখি ক্যার, আর বুলিয়ানটাকে লিখি বুল। এখন এই চারটা কি মিন করে? ইন্টিজার মানে হচ্ছে ফুল নাম্বারস, 0 1 2 3 4 -1 2 3 এরকম, এর মধ্যে কোনো ভেজাল নেই, এরকম এরকম করে 1 2 3 মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে। এরপর আসে হচ্ছে ফ্লোট। ফ্লোটে কি থাকে? ফ্লোটে থাকে হচ্ছে ডেসিমাল নাম্বার বা দশমিক সংখ্যা, 1.25 1.20 3.2 এরকম, মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে, এই টাইপের নাম্বারগুলো। ক্যারেক্টারে কি অ্যালফাবেট থাকতে পারে বা কিছু হচ্ছে সিনট্যাক্স থাকতে পারে, এ বি সি, স্মল এ বি সি থেকে জেড পর্যন্ত, তারপর হচ্ছে ডলার সাইন, হ্যাশ, এই সবগুলাই হচ্ছে একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে যোগ বিয়োগ, এগুলোও কিন্তু একটা ক্যারেক্টার থাকে। আচ্ছা, নেক্সট বুলিয়ানে কি থাকে? বুলিয়ানে হচ্ছে আমরা ট্রু অথবা ফলস রাখতে পারি, কিন্তু আমরা ট্রু ফলস ডিরেক্ট রাখতে পারি না, এর এগেইনস্ট একটা ভ্যালু রাখি। ট্রু হলে সে 1 রাখে, ফলস হলে 0 রাখে, তার মানে 0 আর 1ই রাখতে পারি, এর বাইরে কিছু রাখতে পারি না। এখন এই 0 1 রাখতেছি, তার মানে কি অ্যাকচুয়ালি আমি এই ইন্টিজার ভ্যালু রাখতেছি না। সো এই জন্য এই সবগুলা ডেটাকে আমাকে যখন আইডেন্টিফাই করতে হয়, তাকে আমাকে একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়, যেটাকে বলি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। স্পেসিফায়ার আমি আমার সি প্রোগ্রামে যখন এই ডেটাগুলো নিয়ে কাজ করি, তখন এই ডেটাগুলোকে আমাকে বুঝাইতে হয় যে এইটা এই টাইপের ডেটা নিয়ে আমি কাজ করতেছি। আমি সাপোজ ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ফ্লোট নিয়ে কাজ করতেছি, তখন আমাকে বুঝাইতে হয় যে আমি এখন ফ্লোট নিয়ে কাজ করব, ইন্টিজার নিয়ে কাজ করব। সো এই যে ডিফারেন্ট ডেটা টাইপ, এগুলোকে বোঝানোর জন্য আমাদের ডিফারেন্ট ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা লাগে। ইন্টের জন্য ইউজ করা লাগে %d, ফ্লোটের জন্য ইউজ করা লাগে %f, ক্যারেক্টারের জন্য ইউজ করা লাগে %c, আর বুলিয়ানের জন্য, বুলিয়ানে আমরা কি রাখতেছি? ইন্টিজার টাইপের ডেটা রাখতেছি না, সো বুলিয়ানকে বোঝানোর জন্য %d। এছাড়াও ইন্টিজার আর বুলিয়ান এই দুইটাকে আমরা %i দিয়েও দেখতে পারি, %i দিয়েও হচ্ছে আমরা দেখতে পারি। এটা কেন? কারণ এটা মিন করতেছে ইন্টিজার অথবা ডেসিমাল নাম্বার, অর্থাৎ আপনার যে নরমাল নাম্বার থাকে, ডেসিমাল নাম্বার কি 0 1 2 3 4 এগুলা, বাইনারি নাম্বার কি 0 1, হেক্সাডেসিমাল কি আবার ওই যে ABC থাকে, তারপরে আমাদের অক্টাল নাম্বার থাকে, ওগুলো হচ্ছে টেন্স। তো এর মধ্যে ডেসিমালটা বোঝানোর জন্য %d, আর i দিয়ে বোঝায় ইন্টিজার। সো দুইটাই আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই, i দিয়েও হবে, d দিয়েও হবে। অনেকে i দিয়ে দেখলে ভয় পাইতে পারে, বাট আমরা বেস্ট প্র্যাকটিস করব d দিয়ে, যেহেতু আমরা d দিয়ে শিখতেছি, d দিয়েই করব সব জায়গায়, i করার দরকার নেই। স্যার আই ইউজ করলে আমরা ওই জায়গায় হেক্সাডেসিমাল নাম্বার ওই নাম্বারগুলো ইউজ করতে হবে না না না, i দিয়ে ইন্টিজার বোঝাচ্ছে, অর্থাৎ এই ইন্টিজার ভ্যালু নিতে পারবেন। আর ডেসিমাল দিয়ে হচ্ছে আপনি নরমালি রিয়েল নাম্বার সবগুলো বোঝাচ্ছে। সো হেক্সাডেসিমালের আবার নিতে পারবেন না, ওগুলার আবার আরো ক্রাইটেরিয়া আছে, দেখতে পারবেন। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে আমাদের ডেটা টাইপ। এই ডেটা টাইপগুলোই নিয়ে আমরা কাজ করতে পারবো, এর বাইরে কাজ করতে পারবো না। সো এর মধ্যেও আপনারা অনেক টাইপের ডেটা টাইপ দেখতে পারেন। সাপোজ দেখতে পারেন হচ্ছে ডাবল দেখতে পারেন, লং ইন দেখতে পারেন, শর্ট ইন দেখতে পারেন। ডাবল কি? অ্যাকচুয়ালি ফ্লোটের বড় ভার্সন, এক্সটেন্ডেড ভার্সন। লং ইন কি? ইন্টিজারের এই ইন্টের বড় ভার্সন। শর্ট ইন কি? ইন্টের ছোট ভার্সন। এরকম টাইপের অনেকগুলো ডেটা টাইপ দেখতে পারেন, বাট ঘুরে ফিরে এই চারটার মধ্যেই সীমাবদ্ধ। এইটার হয়তো শর্টার ভার্সন অথবা এক্সপেন্ডেবল বা এক্সটেন্ডেড ভার্সন, বড় ভার্সন, এর বাইরে কিছু নাই। এইটাই হচ্ছে আমাদের চারটা টাইপ। সো ডাবল দেখলেও আপনারা কেউ ভয় পাবেন না, ডাবল মানে ফ্লোটিং। বাট
ডাবলের ক্ষেত্রে একটু স্পেসিফাই একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে LF %LF মানে লং ফ্লোট, এটা বোঝানোর জন্য LF ইউজ করে ডাবলের ক্ষেত্রে। সো ডাবল যদি কেউ ইউজ করেন তখন হচ্ছে আপনারা LF টা ইউজ করবেন। সাধারণত আমাদের ফ্লোটেই সব কাজ হয়ে যায়, আমাদের ডাবল ইউজ করার দরকার পড়ে না। আমরা যখন OP বা অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করি তখন হয়তো আমাদের ডাবল দরকার পড়ে। সো আপনারা ডাবল শিখেন বা ফ্লোট শিখেন, প্রবলেম নাই। ডাবল দিলে LF দিবেন, ফ্লোট দিলে হচ্ছে ডিরেক্ট F দিবেন, যেটাই শিখেন কোনো প্রবলেম নাই। এই পর্যন্ত সবার বুঝা গেছে? এখন বলতেছিলাম এই যে ইন্ডিকেট করতে হয় ডেটা টাইপগুলোকে, বাট ইন্ডিকেট করব কোথায়? ইনপুট নিব, আউটপুট নিব, কোন একটা রেজাল্ট বের করব। সো এই ইনপুট আর আউটপুটেই বেসিক্যালি হচ্ছে আমাদের এটাকে ইন্ডিকেট করতে হয় যে ইনপুট আমি কি টাইপের নিচ্ছি, আউটপুট কি টাইপের নিচ্ছি। সো যখন আমি ইনপুট আর আউটপুট নিয়ে কাজ করব তখন আমাকে স্পেসিফাই করে বলে দিতে হয়। আউটপুট তো অলরেডি আমরা দেখছি না, কোন একটা আউটপুট বার লেখা শো করতে গেলে প্রিন্টএফ ইউজ করা লাগে। এখন এই প্রিন্টএফ আমরা কিভাবে শো করি? সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা, এর আগে হচ্ছে ভ্যারিয়েবলটা দেখে আসি। ভ্যারিয়েবল না দেখে আসলে আমরা হচ্ছে বুঝবো না। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে স্পেসিফায়ার পর্যন্ত? আচ্ছা, এখন চলে আসি এই যে ডেটা টাইপগুলো আমরা ক্রিয়েট করতেছি, এইটার করেসপন্ডিং আমাকে একটা স্টোরেজ নিয়ে কাজ করতে হয়। তার মানে আমি যখন আমার সি প্রোগ্রামিং এ কাজ করব, ডেটাগুলোকে আমাকে একটা জায়গায় রাখতে হবে। জায়গা ছাড়া আমি কাজ করতে পারবো না। সো আমাকে ছোট ছোট কয়েকটা জায়গা নিতে হবে, জায়গায় আমি ওই ডেটাগুলো রাখবো, রেখে তারপরে কাজ করব। সো এই যে জায়গাগুলো দিচ্ছি এগুলোকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল বেসিক্যালি কি জিনিস? আই স্টোরেজ টু স্টোর ডেটা। সো ডেটা স্টোর করার জন্য কিছু স্টোরেজ, আর কিছু না। সো স্টোরেজগুলোতে আমরা ডেটা হচ্ছে রাখবো। নেক্সট এখন আসি এই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে কিভাবে। আমরা চারটা টাইপ করছি, চারটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করব? ফার্স্ট হচ্ছে ইন্ট। ইন্টের জন্য আমাদের যে সিস্টেমটা করা হয় সেটা হচ্ছে প্রথমে ডেটা টাইপটা লিখতে হয়। ইন্টিজারের জন্য ইন্ট লিখলাম ডেটা টাইপ। তারপরে এই যে ভ্যারিয়েবল করতেছি, ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এটা একটা নেম দিতে হয়। সাপোজ আমি নেম দিলাম a, আর তারপরে যে ভ্যালু আছে ভ্যালুটা আমাকে বসাইতে হয়। ইন্টিজারে কি রিয়েল নাম্বারগুলো, ফুল নাম্বারগুলো বসাতে পারি 10 1 2 3 4 10 -10 -12, সেটা আমি বসাইলাম। সো ফার্স্টে কি দিলাম? ডেটা টাইপ, তারপরে ভ্যারিয়েবল নেম, আর লাস্ট হচ্ছে অ্যাসাইনিং ভ্যালু। এই তিনটা আমাকে মাস্ট বি লিখতে হবে। এই তিনটার বাইরে আমি কিছু করতে পারবো না। কিন্তু এইটা লেখার আবার কয়েকটা নিয়ম আছে। আপনি চাইলে এগুলাকে ডিভাইড করে লিখতে পারেন। ডিভাইড করে কিভাবে? এই জিনিসটা আপনি দুইটা লাইনে লিখতে পারেন। সাপোজ আপনি লিখলেন int a, ডিক্লেয়ার করলেন, তারপর আপনি ভ্যালু অ্যাসাইন করলেন a = 10, এইভাবে লিখতে পারেন। এটাতে সুবিধা কি? যদি মাল্টিপল আপনার ভ্যারিয়েবল নিতে হয় একই টাইপের একসাথে, আপনি int a নিলেন, b নিলেন, c নিলেন, এরকম নিলেন, নিয়ে a = 10, b = 20, c = 30, এরকম কমা দিয়ে লিখতে হবে। আর সবকিছুর লাস্টে একটা সেমিকোলন ইউজ করতে হবে। আমাদের কোডিং এর সবকিছুর লাস্টে সেমিকোলন ইউজ করব। সেমিকোলন ইউজ না করলে কি হবে? লাইন এন্ডিং হবে না, সে এরর দিবে। সে বুঝবে না যে এই লাইনটা কমপ্লিট হয়েছে বা এখানে শেষ হয়েছে, সে একটা এরর দিবে। তো অবশ্যই সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এইটাকে আমরা সুবিধা কি? কয়েকটা আমি ডিক্লেয়ার করে তারপরে লাস্টে ভ্যালু দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা সুবিধা। আবার কিভাবে লিখতে পারি? আমি ডিরেক্ট এখানে লিখতে পারি int a = 10, b = 20, c = 30, এরকম করেও লিখতে পারি। সো কয়েকভাবে আমরা লিখতে পারি যেটা আমাদের কমফোর্টেবল ফিল হয়। বাট এই তিনটা স্টেপ আমাদের থাকতেই হবে। একটা হচ্ছে ডেটা টাইপের নেম, তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নেম, আর লাস্ট হচ্ছে অ্যাসাইনিং ভ্যালু। তিনটা আমাদের থাকতেই হবে। এটা বুঝা গেছে? শুধুমাত্র ক্যারেক্টার টাইপটা যখন আমরা ডিক্লেয়ার করব, ক্যারেক্টার আমরা কি রাখি? অ্যালফাবেটগুলো রাখি বা কিছু স্পেশাল সিনট্যাক্স রাখি। ক্যারেক্টারগুলো ডিক্লেয়ার করার জন্য আমাকে একটু অন্যভাবে করতে হবে। সিস্টেম সেম জাস্ট একটা জিনিস অ্যাড করা লাগবে। সেটা হচ্ছে ক্যারেক্টারের সামনে একটা ক্যারেক্টার রাখতে হবে। অর্থাৎ a রাখলে শুধুমাত্র a, b রাখলে b, স্টার রাখলে স্টার, আর কিছু রাখতে পারবো না। সো এখানে আমি রাখবো কি a। এই a এর সামনের পিছনে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। অর্থাৎ সিঙ্গেল কোটেশন দিয়ে আমাকে বোঝাইতে হবে এটা হচ্ছে ক্যারেক্টার। শুধুমাত্র ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে আমি এই সিঙ্গেল কোটেশন দিব। বুলিয়নে কি রাখি? বুলিয়নে কি 0 আর 1 রাখি না? সো বুলিয়ন a = হয় 0 রাখবো অথবা 1 রাখবো। সো নরমাল, কোনো এটাতে চেঞ্জ নাই। আর ফ্লোট এর হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, ফ্লোট b = 10.25, সেইভাবে রাখতেছি। সেই কয়েকটা ওয়েতেই আমরা করতে পারবো, এটা তো কোনো প্রবলেম নাই। এইটা সবার বুঝা গেছে? নতুন যারা
বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? সো সিঙ্গেল এটা কি বলে? এইটা সিঙ্গেল কোটেশন, একটা হচ্ছে ডাবল কোটেশন আর একটা হচ্ছে সিঙ্গেল। ডাবল কোটেশন হচ্ছে এই যে প্রিন্টএফ ইউজ করলাম, ডাবল কোটেশন, আর এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। আচ্ছা, যদি একটু প্রবলেম হয় তাহলে আমরা কি কি শিখলাম? ভ্যালু প্রিন্ট করা শিখলাম, কিছু লাইন প্রিন্ট করা, নতুন লাইন প্রিন্ট করা শিখলাম, ডেটা টাইপগুলো শিখলাম কি টাইপের, ডেটা টাইপগুলোকে আইডেন্টিফাই করে কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে, আর এই ডেটাগুলো রাখে কি কোথায়, ভ্যারিয়েবল। এইটুকু পর্যন্ত আমরা কি ডেটা টাইপগুলো নিয়ে শিখলাম, ভ্যারিয়েবল শিখলাম। এখন এই ভ্যালুগুলো আমরা ডাইরেক্ট এভাবে দিয়ে দিতে পারি অথবা ইউজারের কাছ থেকে কিবোর্ড থেকে নিতে পারি। যখন আমাদের কোডে আমরা কিবোর্ড থেকে নিব তখন আমরা একটা ফাংশন ইউজ করি যেটার নাম হচ্ছে scanf। scanf ফাংশন, এই scanf ফাংশন দিয়ে হচ্ছে আমরা ডেটাগুলো নিতে পারি। এখন এই যে ভ্যারিয়েবলগুলো নিলাম, বিভিন্ন টাইপের ডেটা টাইপের ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলগুলো স্পেসিফিকলি প্রিন্ট করার জন্য বা স্পেসিফিকলি ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট দেখানোর জন্য আমাকে স্পেশালি কিছু ওয়ে ফলো করতে হয় বা স্পেশালি কিছু সিনট্যাক্স ফলো করতে হয়। নরমালি আমরা আমাদের টেমপ্লেটটাকে লিখি int main ফাংশনটা লিখে দিলাম, তারপর আমরা স্টার্টিং করলাম। এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং আর ক্লোজিং কিন্তু মেইন ফাংশনে রাখতে হবে, নয়তো কিন্তু এরর আসবে। সো এটা একটু খেয়াল রাখবেন। এখন আমার কাজ হচ্ছে আমি দুটো ভ্যারিয়েবল নিব, ইনপুট নিব ইউজারের কাছ থেকে, নিয়ে জাস্ট প্রিন্ট করব, আর কিছু না। সো আমরা কি করব, সাপোজ নিলাম int a is equal to 20, পরে আরেকটা নিলাম হচ্ছে ক্যারেক্টার ch is equal to a, এটা জাস্ট আমি নরমালি দিয়ে দিলাম ম্যানুয়ালি। এখন এইটা যদি আমি প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমি ইউজ করব কি, printf ফাংশনে ভ্যারিয়েবলগুলো আমাকে বুঝাইতে হবে। সো printf, সাপোজ আমি লিখলাম ইন্টিজার is, ইন্টিজার প্রথমে লিখব, ইন্টিজারটা দেখাবো, ইন্টিজার ভ্যালু দিব কি a। এখন ইন্টিজারটাকে আমি আইডেন্টিফাই করি কিভাবে, খেয়াল আছে %d দিয়ে। সো আমাকে আইডেন্টিফায়ারটা বসাইতে হবে। তারপর আমি হয়তো কমা দিয়ে লিখলাম ক্যারেক্টার, এখানে দিয়া ক্যারেক্টারটা বোঝানোর জন্য কি ইউজ করা লাগে, %c। সো %c ইউজ করব। আমি যখন printf এর লাইন লিখব তখন আমি ডাইরেক্ট ভ্যারিয়েবলটা বসাইতে পারবো না, তার করসপন্ডিং যে আইডেন্টিফায়ার আছে স্পেসিফায়ার, এইটা বসায় তাকে আমি আইডেন্টিফাই করা লাগবে যে আমি কি টাইপের ডেটা দেব। যখন আমার আইডেন্টিফাই করা শেষ আমার লাইনে, আমি ডাবল কোটেশন স্টার্টিং আর ক্লোজিং করে দিলাম ফার্স্ট থেকে লাস্ট। এখন আমাকে একটা কমা দিয়ে বুঝাইতে হবে যে প্রথমটা কোন ভ্যারিয়েবল, প্রথমটা ভ্যারিয়েবলের নাম কি, সেকেন্ডটা ভ্যারিয়েবলের নাম কি, তখন বুঝাইতে হবে। সো আমি প্রথমে কি দিব a, তারপরে দিব ch। সো আমি কমা দিয়ে লিখব a, কমা দিয়ে লিখব ch। সো আমার যে প্রথম ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে হবে সেটার নাম হচ্ছে a, আর সেকেন্ড যেটা প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে ch। যখন আমি এটা করব তখন আমার ব্ল্যাক স্ক্রিনে ভ্যালু আসবে হচ্ছে এইরকম, ভ্যালু আসবে হচ্ছে 20, সরি ইন্টিজার 20, তারপরে কমা দিয়ে হচ্ছে ক্যারেক্টার a, এরকম আসবে। এই লেখাটা প্রিন্ট হবে। এই সবগুলো আমরা কম্পিউটারে করে দেখব একটু পরে, জাস্ট আমরা আগে থিওরিটা কমপ্লিট করি। সেইভাবে হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে ইন্টিজার আর ক্যারেক্টার না লিখে তাহলে 20a আসবে। হ্যাঁ, যেটা লিখবেন ওইটাই আসবে। জাস্ট আপনি এখানে আমি বলে দিছি দেখে এটা আসবে। আর আপনি যদি এটা না লিখে শুধুমাত্র d দিয়ে a, a ch দিয়ে দিলাম তাহলে জাস্ট 20 আর a আসবে, ডিপেন্ডস করে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে মোটামুটি আমরা কি আউটপুট দেখলাম। এখন আমি চাচ্ছি যে ইনপুট আমি এইভাবে ম্যানুয়ালি দিব না, ইউজারের কাছ থেকে দিব কিবোর্ড দিয়ে। তো তখন আমাকে কি করতে হবে, ইনপুট নেওয়া হচ্ছে শিখতে হবে। এটা বুঝি, ইনপুট নেওয়ার জন্য আমরা যে ফাংশন ইউজ করব এগুলাকে আমরা ফাংশন বলি। ফাংশন কি পরবর্তীতে বুঝবো, জাস্ট মনে রাখেন ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে scanf। scanf হচ্ছে আমরা ইউজ করব, তার আগে আমাকে শুধুমাত্র ডিক্লেয়ার করতে হবে। আমি কোনো ইনপুট দিব না, অর্থাৎ কোনো ভ্যালু দিব না, জাস্ট ডিক্লেয়ার করব দুইটা ভ্যারিয়েবল। তারপর আমাকে scanf নিতে হবে। scanf নিয়ে আমাকে এখন বুঝাইতে হবে যে আমি প্রথমে কি নিতে চাই। প্রথমে আমি নিতে চাই হচ্ছে a। সো a এর করসপন্ডিং স্পেসিফাই দিতে হবে, যেটা হচ্ছে %d দিতে হবে। যে আমি প্রথম যে ভ্যারিয়েবলটা নিতে চাই ওটা হচ্ছে a। তারপরে আপনি হয়তো কমপ্লিট করলেন, কমপ্লিট করে এখানে এই কমা দিবেন, কোটেশন শেষ, কমা দিয়ে n% দিয়ে a বুঝাইতে হবে।
n% কি সে এই যে জায়গাটায় আছে ওই জায়গাটাতে সেভ করবে, এইজন্য n% দেওয়া লাগবে লোকেশনটার জন্য। সো আপনি n% দিয়ে a দিবেন, আগের মতোই ডাবল কোটেশনের মধ্যে স্পেসিফায়ার বসাবেন, কমা দিয়ে n% a দিবেন। কিন্তু এইখানে ডিফারেন্সটা কি, প্রিন্টএফ আপনি কি কিছু লাইনস লিখতে পারেন, তার মাঝখানে আপনি প্রিন্ট করতে পারতেন, কিন্তু স্ক্যানএফে কিন্তু কোনো লাইন লিখতে পারবেন না। যদি আপনাকে কনসোলে কিছু দেখাইতে হয় ওটা অবশ্যই প্রিন্টএফে লিখতে হবে। স্ক্যানএফ শুধুমাত্র ইনপুটের কাজ করবে, এটার মধ্যে কোনো লাইন আপনি প্রিন্ট করতে পারবেন না। প্রিন্ট করতে হলে প্রিন্টএফ লিখতে হবে। এখন আমার এটা নেওয়া শেষ, আমি আরেকটা স্ক্যানএফ নিলাম, যেটাতে আমরা হচ্ছে কি নিব, %c, কারণ আমি এখন ক্যারেক্টার নিতে চাই, n% দিয়ে ch দিব। সো আমি কি দুইটা ইনপুট দিয়ে নিলাম। আর প্রিন্টএফটা কি আগের মতোই করতে পারি, প্রিন্টএফে তো আমরা দেখেই আসছি। সো আমি হচ্ছে জাস্ট এখন দেখাই দিলাম, জাস্ট আমি আর ইন্টিজার ক্যারেক্টার লিখলাম না, আপনার মতো জাস্ট স্পেস দিয়ে %c শেষ। এখানে কি দিব, a, ch। প্রিন্টএফে কিন্তু n% দেওয়া লাগে না, বাট স্ক্যানএফে দেওয়া লাগে। সো এখানে প্রিন্ট করবে কি 20, তারপর একটা স্পেস দিয়ে a, যদি আমি 20 আর a দিয়ে থাকি কম্পিউটারের কিবোর্ড থেকে, যেটা দিব ওইটাই প্রিন্ট করবে। ক্যারেক্টারে যদি আমি abc দিয়ে রাখি, c দেই c আসবে, a আসলে a, b আসলে b, যেটা দিব, আর এখানে ভ্যালু যেটা দিব এটা আসবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি ইনপুট নিয়ে আউটপুট শো করা। স্ক্যানএফ স্যার আমরা দুইটা লাইন না করে একটা লাইন করতে পারতাম। আচ্ছা, এটাই আসছে কি বলে। এখন এইখানে একটা ব্যাপার আছে, দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে ফার্স্টলি যে জিনিসটা আমাদের প্রবলেম হতে পারে, এখানে কোনো প্রবলেম নাই, সিনট্যাক্স আমাদের ঠিক আছে, কিন্তু সি প্রোগ্রামিং এর জন্য আমাদের একটা স্পেসিফিক প্রবলেম হয়। যখন আমি একটা ইন্টিজার নিয়ে আমরা কি করি, ভ্যালু হয়তো 10 দিলাম, 10 লিখে আমি আমার কিবোর্ডের এন্টার প্রেস করি, এন্টার নিজেও একটা ক্যারেক্টার। সো যখন আমি এখানে এন্টার প্রেস করি a নেওয়ার পরে, পরের বার যেহেতু ক্যারেক্টার আছে সে ওই এন্টারটাকে পরেরটার ইনপুট হিসেবে নিয়ে নেয়। সো তখন আমাদের কি সেকেন্ড আর ক্যারেক্টার ইনপুট নিতে হবে না। এই জন্য আমাদের স্পেসিফিক একটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে f+stde। এইটা কি কাজ করে, আমি যদি কোনো নাম্বারের পরে কোনো ক্যারেক্টার নেই, সে ওই এন্টারটা যে ক্যারেক্টার হিসেবে যাতে না নিয়ে নেয় এটার জন্য সে এন্টারটাকে স্কেপ করে দেয়। এটা আমাদের ইউজ করা লাগে এক্সট্রা করে। সো এটা হচ্ছে যখন আমি নাম্বারের পরে ক্যারেক্টার নেব, শুধুমাত্র তখন, বা অন্য কিছুর পরে ক্যারেক্টার নেব। বাট আমি যদি ফার্স্টে ক্যারেক্টার নিই তারপরে নাম্বার নিই তাহলে কোনো প্রবলেম নাই। এইটা হচ্ছে আমাদের এক্সট্রা করে ইউজ করা লাগে। সো আপনারা কম্পিউটার প্রবলেম করতে পারেন, করলে f+std নিয়ে নেবেন। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যখন এইরকম থাকবে তখন আমরা হচ্ছে সাইড বাই সাইডে হচ্ছে দিয়ে দিতে পারি। সাইড বাই সাইড যখন আমি দিব, অর্থাৎ একসাথে আমি যদি কয়েকটা ইনপুট দেই, আমি এই একটা আলাদা আলাদা লাইনে না দিয়ে আমি পাশাপাশি দিতে পারি। তখন আমি কি করব, স্পেসিফায়ার গুলো পাশাপাশি লিখবো, আর n% লিখবো a, n% হচ্ছে ch, কমা কমা দিয়ে লিখবো। এখন এখানে কিন্তু আগের প্রবলেমটা হয়ে যায়, যখন আমি এন্টার প্রেস করব তখন কিন্তু সেই ক্যারেক্টার হিসেবে ধরে নেবে। সো এটাকে ইগনোর করতে গেলে এখানে দুইটা ওয়েতে আমি ইনপুট দিতে পারি। একটা হচ্ছে প্রথমে আমি a এর জন্য 10 লিখলাম, তারপর স্পেস দিয়ে এই c এর জন্য a লিখলাম। যখন আমি এভাবে লিখবো তখন আমি 10 স্পেস a দিব, দিয়ে যখন এন্টার প্রেস করব তখন সে এই দুইটাকে ইনপুট হিসেবে নেবে। তার মানে স্পেস দিয়ে যখন আমি ইনপুটগুলো লিখবো, এক লাইনে যদি আমি ইনপুট নেওয়ার কাজ করি, সেগুলোকে স্পেস দিয়ে আমি লিখে লাস্টে এন্টার প্রেস করে ওগুলোকে ইনপুট হিসেবে নিতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে এন্টার প্রেস করেও নিতে পারি। বাট এন্টার প্রেস করে যদি এখানে নেই তাহলে কিন্তু কি নাম্বারের পর ক্যারেক্টার আছে, সে কিন্তু এটাকে ক্যারেক্টার হিসেবে নিয়ে নেবে। সো যদি আমরা এইভাবে করি, হয় ইনপুটটা আমরা স্পেস দিয়ে করব, আদারওয়াইজ হচ্ছে কিন্তু আমাদের এটা ক্যারেক্টার, এন্টারটাকে ক্যারেক্টার হিসেবে নিয়ে নেবে। সেটা কি বুঝতে পারছেন? এটা একটু নিজেরা পড়লে বুঝতে পারবেন যে আমরা স্ক্যানটা কি স্যার ইনপুট হিসাবে নিবে না? সরি, স্পেসটাকে না, কারণ আমি এখনো কমপ্লিট করিনি। কমপ্লিট শুধুমাত্র হয় এন্টার প্রেস করলে। সো যখন আমি স্পেস দিব সে কমপ্লিট বুঝবে না, সে মনে করবে এটাও ইনপুট চলতেই আছে। বাট যখন আমি স্পেস দিয়ে অন্য আরেকটা ইনপুট দিব, সে প্রথমটাকে প্রথম ভ্যারিয়েবলের ইনপুট নেবে, আর স্পেস দিয়ে যেটা দিব এটা হচ্ছে সেকেন্ড ভ্যারিয়েবলের ইনপুট হিসেবে নেবে। সো সেই ক্ষেত্রে প্রবলেম হবে না। বাট আমি যদি 10 লিখে এন্টার প্রেস করে আবার ক্যারেক্টার দিতে চাই তখন কিন্তু এখানে সেম প্রবলেমটা থাকবে। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখন আমি নাম্বারের পর ক্যারেক্টার নিব আলাদা আলাদা করে নিব, মাঝখানে f+std দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের বেস্ট। আর যদি আমি একেবারে এক লাইনেই করতে চাই তাহলে স্পেস দিয়ে ইনপুটগুলো দিব। এইটুকু ক্লিয়ার? সো আমি মোটামুটি ইনপুট আউটপুট করে ফেললাম। আচ্ছা, একটু প্রোগ্রাম দেখি। রাইট এ প্রোগ্রাম
to find out Celsius from Fahrenheit. এটার কাজ কি যে আপনি হচ্ছে সেলসিয়াস দেওয়া থাকবে আপনাকে ফারেনহাইট বের করতে হবে সো এটার জন্য আমাদের একটা সূত্র বা একটা ফর্মুলা হচ্ছে ইমপ্লিমেন্ট করা লাগবে সো উই হ্যাভ টু রাইট দ্য ফর্মুলা ফার্স্ট সো ফর্মুলাটা বলেন দেখি ঠিক আছে কিনা f - 32 আচ্ছা এইটা তো জানেন f এরটা তো জানেন বলেন f এরটা বলেন আরে স্যার সি এটা হচ্ছে f - 32/9 হ্যাঁ f - 32 2/9 * 5 9 মানে পুরাটা 5 ওই সাইডে লবে 5 এইটা হ্যাঁ দেখি ঠিক আছে কিনা। এখানে তো f - 32 হোলিং টু 5 দিয়ে দিয়েছে একই পাশে স্যার ঠিক আছে কিন্তু তার মধ্যে বুঝতে না 5/9 f - 7 হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কোডে ইমপ্লিমেন্ট করে বের করা লাগবে সো আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব সো আমাদের ফার্স্টে কি একটা ইনপুট নেওয়া লাগবে যেটা হচ্ছে আমরা কি নিব সেলসিয়াস নিব সরি ফারেনহাইট নিব ফারেনহাইট থেকে হচ্ছে সেলসিয়াস বের করব সো ফারেনহাইটের একটা কি আমাদের ইনপুট নেওয়া লাগবে ফারেনহাইট কি হইতে পারে দশমিক নাম্বার হইতে পারে না সো আমাকে ফ্লোটে নিতে হবে ক্যালকুলেশন করে রেজাল্টও কি দশমিক হইতে পারে ফ্র্যাকশনস সো সিটাও হচ্ছে কি আমাকে ফ্লোটে নিতে হবে সো আমাকে দুইটা ভ্যারিয়েবল নিতে হবে যেটার ইনপুটটা আমি ইউজারের কাছ থেকে নিব এটার ইনপুট আমি নিব না কিন্তু এটাতে আমি রেজাল্টটা রাখবো সো ফার্স্টে কাজটা করি আমরা প্রোগ্রামটা লেখা স্টার্ট করি কি লিখব হ্যাশ ইনক্লুড stdio .h তারপরে লিখব কি int main নেক্সট এইখানে কি করব একটা ভ্যারিয়েবল নিব ফ্লোট যেটার নাম দিলাম হচ্ছে f ফারেনহাইট রাখবো তাই f দিচ্ছি আর কিছু না এখন এই f এর মধ্যে আমি ক্যালকুলেশন করব কিন্তু তার আগে f টা আমাকে ইউজার কাছ থেকে নিতে হবে সো scanf নিলাম %f and %f এইখানে কি f এর ভ্যালুটা ইউজার কাছ থেকে নিয়ে নিলাম নেক্সট কি করা লাগবে আমার c এর ভ্যালুটা বের করা লাগবে সো এইখান থেকে আমি এখন ক্যালকুলেশন করব তার আগে কি করা লাগবে c একটা ডিক্লেয়ার করা লাগবে না সো আমি f এর সাথে c ডিক্লেয়ার করে নিলাম এখানে সেলসিয়াস রাখবো সো আমি এখন কি করতেছি c f - 32 এইটাকে ইনটু কি করব 5 তারপর টোটালটাই কি করব ডিভাইডেড বাই 9 আমি কিন্তু আমার কম্পিউটারে এরকম 5/9 লিখতে পারবো না আমাকে কি লিখতে হবে f - 32 * 5 ডিভাইডেড বাই 9 এটা লিখবো অথবা আমি একটা কাজ করতে পারি f/5 এটা এরকম করে ব্র্যাকেট দিয়ে দিতে হবে যে কোনো দুইটা করতে হবে প্রবলেম নাই এই একই মিন করতেছে কারণ আমি ওই ডিভাইড করি ফুলটার সাথে অথবা এটার সাথে কোঅর্ডিনেট ইনটু করি সেগমেন্ট সো আপনি যেটা ইচ্ছা ওটা দিবেন এখানে দিই বললাম এখানেই দিলাম সো এখানে কি আমাদের c এর রেজাল্ট চলে আসবে c কি একটা ফ্র্যাকশন ভ্যালু না সো আমাকে তখন লাস্টে printf দিয়ে রেজাল্টটা লিখতে হবে সো printf the celsius is এখানে কি দেব %f তারপরে দিব এখানে কোন ভ্যারিয়েবল দেব কোন ভ্যারিয়েবলে আমার রেজাল্ট আছে কোনটা দেখতে চাই c তে না সো আমরা c দিয়ে নিব দিয়ে শেষ করব খুব ইজি দেখেন এখানে একটা সেমিকোলন ইউজ দিছে কোশ্চেনটা না উল্টা হয়ে গেছে উল্টা না কোশ্চেন সেলসিয়াস থেকে আমি ফারেনহাইট বের করতে পারি ফারেনহাইট থেকে হচ্ছে সেলসিয়াস বের করতে পারি যে কোনো কিছু ফারেনহাইট মানে হচ্ছে এই সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করতেছি তখন এফটা বাইরে থাকে না না ফাইন্ড আউট সেলসিয়াস সেলসিয়াস বের করবেন ফারেনহাইট থেকে আচ্ছা ফারেনহাইট আপনি নিলেন এখান থেকে সেলসিয়াস বের করবেন বুঝতে পারছেন এটা হচ্ছে একটা প্রোগ্রাম প্রবলেম আছে কারো বুঝতে আচ্ছা আরেকটা হচ্ছে দেখি এটা বুঝছেন সবাই আরেকটা দেখি সোয়াপিং টু নাম্বারস এটা খুবই পপুলার একটা ফর্মুলা
জাস্ট এটা আমি আপনাদের অপারেটরের কাজ করাচ্ছি, ইফ এলস এর কাজ আজকে করাতে পারলাম না, ইফ এলস আজকে দেখবো না, অপারেটরের কাজ দেখতেছি। সোয়াপিং টু নাম্বার, এটা বুঝতে কি বোঝেন? দুইটা নাম্বার আছে, নাম্বারের ভ্যালুটা ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ কিভাবে করবেন বলেন তো? সাপোজ ধরেন a ভ্যারিয়েবলের ভ্যালু আছে 10 আর b ভ্যারিয়েবল আছে 20, এই দুইটাকে আপনি ইন্টারচেঞ্জ করবেন, অর্থাৎ a তে হয়ে যাবে 20 আর b তে হয়ে যাবে 10। কিভাবে করতে পারবেন? এইটার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি এক্সট্রা একটা ভ্যারিয়েবল নিব টেম্পোরারি, যেটার নাম দিলাম আমি t, t তে রাখলাম হচ্ছে কি ফার্স্ট a এর ভ্যালু রাখবো, তো t তে কি চলে গেল 10, তারপরে a তে আমি কি করব b এর ভ্যালুটা বসাই দিব, অর্থাৎ a তে b বসাইলে a এর ভ্যালু কত চলো 20 হয়ে গেল a এর ভ্যালু। আর লাস্টে কি করব এখানে b এর মধ্যে বসাই দিব কি t, t তে কত ছিল 10, সো b এর ভ্যালু হয়ে গেল কত 10, a এর ভ্যালু হয়ে গেল 20 আর b এর ভ্যালু হয়ে গেল 10। এটাই তো আমি চাচ্ছিলাম না, সো কি সোয়াপিং হয়ে গেল না? বুঝছেন সবাই? আচ্ছা আবার একটু দেখেন, টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিলাম, থার্ড ভ্যারিয়েবল, এইটার মধ্যে প্রথমে আমি a এর ভ্যালু রাখলাম, কারণ আমি যদি a এর ভ্যালু ডাইরেক্ট বসাই দেই তাহলে কিন্তু রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ a এর ভ্যালুতে যদি আমি b বসাই দেই তাহলে কিন্তু আমি হারাই ফেলবো a এর ভ্যালু। মানে সাপোজ আপনি ধরেন যে আপনি a এর জায়গায় b বসাইছেন, তাহলে a এর আগের ভ্যালু যেটা 10 ছিল এটা হারাই যাবে না, কারণ a এর ভ্যালু 20 হয়ে যাবে না, তো তখন আমি খুঁজে পাবো না। সো আমাকে কি করতে হবে, আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, ওইটার হেল্প নিয়ে আমি এটা সোয়াপিং করব। ওই ভ্যারিয়েবলে ফার্স্ট আমি a এর ভ্যালু বসাইলাম, অর্থাৎ a এর ভ্যালু ছিল 10, এই 10 এর ভ্যালু চলে গেল কি ওই ভ্যারিয়েবলে t তে, তারপরে কি করলাম a এর মধ্যে বসাই দিলাম b এর ভ্যালু 20 বসাই দিলাম, সো a এর ভ্যালু কি সোয়াপ হয়ে গেল, কিন্তু 10 থেকে 20 হয়ে গেল, সো 20 হয়ে গেল। আবার কি করলাম b এর মধ্যে ভ্যালু বসাইলাম কোনটা t এর, t তে কি ছিল a এর যে ভ্যালুটা 10 ওটা ছিল না, সো 10 বসাইলাম, সো অ্যাকচুয়ালি সোয়াপ হয়ে গেল না। এইটাই হচ্ছে আমরা সোয়াপিংটা করব, এইটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু সোয়াপ টু নাম্বারস। নরমালি আমরা এরকম নিব, সাপোজ দুইটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে আমি জাস্ট কি বললাম int a নিলাম আর হচ্ছে b নিলাম, দুইটা ভ্যারিয়েবল নিব, সো %d দিয়ে লিখলাম and %a and %b। নেওয়ার পর আমি কি করব সোয়াপিং করব, এই কাজটা করব। সে কি করতেছি আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ int t, t এর মধ্যে রাখবো কি a এর ভ্যালু, তারপর a এর মধ্যে রাখবো b এর ভ্যালু আর b এর মধ্যে রাখবো কি t এর ভ্যালু। সোয়াপিং হয়ে গেল না? তারপর লিখলাম সোয়াপিং ভ্যালু a %d দিলাম আর হচ্ছে b %d দিলাম, তারপরে কি করব a এর ভ্যালু দেওয়ার জন্য a আর b এর জন্য b, সো সোয়াপিং করে আমি জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করে দিলাম। এটা কি বুঝতে পারছেন সবাই? এছাড়া আরেকটা ওয়ে আছে, এটা আমি থার্ড ভ্যারিয়েবল নিলাম, এই থার্ড ভ্যারিয়েবল ছাড়া আরেকটা ওয়ে আছে যে আমি থার্ড ভ্যারিয়েবল নিব না, না নেওয়া ছাড়া করব। আচ্ছা সবাই দেখেন, এইটা আরেকটা একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি কি থার্ড যে ভ্যারিয়েবল ওই ভ্যারিয়েবলটা ছাড়া হচ্ছে আমি করব। সো থার্ড ভ্যারিয়েবল ছাড়া করলে আমি কিভাবে করতে পারি, একটু মাথায় রাখেন তো কিভাবে করতে পারি। চিন্তা করেন, পারবেন না? আচ্ছা আমি এটা দেখাই দিই, বাসায় গিয়ে একটু চেক করবেন ঠিক আছে কিনা এই দুইটা লজিক দেখে। থার্ড ভ্যারিয়েবল যদি করতে চাই, এই কোশ্চেনটা আপনাদের ইন্টারভিউ বোর্ডে অনেক আসে, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারভিউ বোর্ড, সোয়াপিং উইদাউট থার্ড ভ্যারিয়েবল কি থাকে, আপনি একটা ভ্যারিয়েবল নিলেন a আর একটা হচ্ছে b, ফার্স্টে যে কাজটা করবেন a তে a প্লাস b রাখবেন, এই কাজটা করবেন, বুঝতে পারছেন? নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে b তে a মাইনাস b রাখতে হবে, আর এইখানে লাস্টে a তে a মাইনাস b। এই দুটো যখন কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনার ভ্যারিয়েবলের ভ্যালু বের হয়ে গেল।
চলেন আমরা একটু ক্যালকুলেট করি কি আরো হবে স্যার একটা নেগেটিভ নাম্বার এসে পড়বে না এদিকে দেখ আমরা ক্যালকুলেট করে একটু দেখি ফার্স্ট a এর ভ্যালু আছে 10 b এর ভ্যালু আছে 20 এরকম সপিং করে কি আসার কথা a এর ভ্যালু আসবে 20 b এর ভ্যালু আসবে 10 ফার্স্ট এর কাজটাতে কি বলা হয়েছে a প্লাস b সো a এর ভ্যালু কত আসছে a প্লাস b করলে a এর ভ্যালু আসছে 30 আসছে তারপরে এখন b তে কি রাখতেছি b তে রাখতেছি a মাইনাস b a এর ভ্যালু কত 30 30 থেকে 20 বিয়োগ দিচ্ছি কত আসছে 10 কিন্তু স্যার পরেরটা তো b মাইনাস a হবে না না হ্যাঁ, ঠিক আছে। ওটা a minus b। 30 মাইনাস 10 a এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না স্যার পরেরটাতেও তো a এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না আচ্ছা আপনি দেখেন না b এর ভ্যালু কত হয়ে গেল b এর ভ্যালু 10 হয়ে গেল না এখন আমি যখন আবার a a b করতেছি a এর ভ্যালু কত আছে আগে ছিল কত 30 30 থেকে আপনি কি করতেছেন 30 মাইনাস 10 কত আসছে 20 স্যার b এর মান কি বলবো যে মাঝের b এর মানটা হ্যাঁ এই মানটাই তো এটা আপনি নিয়ে নিলেন না b এর মান সো b থেকে 10 বিয়োগ দিলেন মানে b এর ভ্যালু বিয়োগ দিলেন তাহলে কি আসছে a এর ভ্যালু লাস্টে আসছে কত 20 আর b এর ভ্যালু কত আসছে 10 সো এটাই আমার টার্গেট ছিল না a এর ভ্যালু কত 20 b এর ভ্যালু কত 10 সো এইভাবে থার্ড ভ্যারিয়েবল ছাড়া অর্থাৎ আরেকটা ভ্যারিয়েবল হেল্প ছাড়া আমি করতে পারি বাট এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে এটার আরেকটা ফর্মুলা আছে গুণ ভাগ দিয়ে করা যাবে ওইটা আর দেখাইলাম না ওইটাও আরেকটা ওয়ে আছে জাস্ট ভাগ দিয়ে করা যাবে সো এইটা বুঝতে পারছেন সো আমরা কিন্তু আজকে দুইটা প্রবলেম দেখলাম অপারেটরের প্রবলেম এগুলা কিন্তু আপনাদের উইথ ফ্লোচার্ট আসতে হবে ফ্লোচার্টটা হয়তো দেখাতে পারলাম না নেক্সট দিন দেখাবো সো এটা কি swapping without third variable question থাকবে write a program to swap two numbers without third variable আর write a program to swap the numbers swap two numbers তাহলে আপনি কি third variable নিতে পারবেন আর without বললে third variable নিতে পারবেন না তো বুঝতে পারছেন আচ্ছা তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্ত Exactly. একদম অফ করুন